পিএম দল ভারতের সংখ্যালঘুদের জন্য মায়া কান্না করে, কিন্তু বাংলাদেশের এই সংখ্যালঘুদের পাশে কেন তারা দাঁড়াচ্ছে না? ভারতীয় জনতা পার্টি তাদের হলো যেন তেন প্রকারেণ গণতন্ত্র, সংবিধান তাদের কোনো বালাই নেই। কালো টাকা, সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতা আসছে। বিজেপির সাথে তীব্রমতা আইপিএফটি একটা জোট, আর বামেরা কংগ্রেসের সাথে জোট। আগামী দিনে আপনার কি মনে হয়, বামেরা কি ত্রিপুরাতে ফিরতে পারবে? কি দেখছে দেশের মানুষ? সর্বত্র একটা সরকারি তখতে বসে, পার্লামেন্টে বসে হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র, এগুলো তো ভারতবর্ষের সংবিধান বিরোধী। আজকে বাংলাদেশের যারা আজকে এই সন্ত্রাস করছে, তারা যে অপরাধী, একই অপরাধী হলো ভারতবর্ষে এই বিজেপিরা। ভারতীয় জনতা পার্টি বা আরএসএস এটা জন্মই তো হলো সাম্প্রদায়িকতা থেকে। স্যার, তার মানে কি আপনি গণতান্ত্রিক ভাবে আন্দোলনে আপত্তি করছেন? তাদের সে মিস কলে চাকরি, প্রথম বছরে 50,000, পরের 4 বছরে আরো 6.5 লাখ, এগুলো হয়ে থাকলে একটা হোয়াইট পেপার বের করুক। এই দেশে এই ভারতীয় জনতা পার্টির হাতে এখানকার সংখ্যালঘুরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আজ আমার সাথে রয়েছেন ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মহোদয়। স্যার, পিসি মিডিয়ায় অনেক অনেক স্বাগত আপনায়। এই ব্যস্ততম সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনার মাধ্যমে আপনার চ্যানেলের সমস্ত দর্শকদেরকেও আমি স্বাগত জানাচ্ছি এবং আশা করি যে আলোচনাটা হবে এর সম্পর্কে সবাই আগ্রহ সহ শোনার চেষ্টা করবেন। স্যার, আমারও যে প্রথম প্রশ্ন থাকবে আপনার কাছে। আপনি জানেন আমি কদমতলা থেকে বিলং করি। কদমতলা কাণ্ড ত্রিপুরা তথা জাতীয় স্তরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই কদমতলা কাণ্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বক্তব্য রেখেছে। আপনারাও কদমতলা গিয়েছেন, বিভিন্ন ইস্যুটাকে তুলে ধরেছেন। আসলে ত্রিপুরার বুকে শুধু কদমতলা নয়, আরো কিছু বিক্ষুব্ধ সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে। এই গুলি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আপনার কি বক্তব্য থাকবে? না, এগুলো নিয়ে তো ইতিমধ্যে আমরা আমাদের বক্তব্য বলেছি। কেন কদমতলা, পেকুছড়া, গন্ডাতুইসা এবং কৈতরাবাড়ি হলো, যে পার্টিকুলার বিশেষ ঘটনাকে নিয়ে এটা সূত্রপাত, এটা খুব পরিকল্পিত, আগে থেকেই এসব একটা পরিকল্পনা করে এটা ঘটনাটা ঘটানো হয়েছে, কথা বলবো না। কিন্তু হঠাৎ করে কেন এইভাবে আগুন জ্বললো, এই প্রলয় হলো, নিরীহ মানুষের, সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ভাষাভাষীর এত ক্ষতি হলো, গোটা রাজ্যটাকে ব্যথিত করলো? সেটা হলো যে বিগত প্রায় 7 বছর ধরে চলা ত্রিপুরাজ্যের মধ্যে যে একটা অরাজকতা, ত্রিপুরাজ্যে এখানকার জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং পরবর্তী সময়তে মথাও যোগদান করেছে, এই সরকার এসছে এবং আছে এখনো, তারা একটা প্রতিশ্রুতিও পালন করেনি এবং করবেও না। তো স্বাভাবিক ত্রিপুরাজ্যের মানুষ তাদের মোহভঙ্গ হয়েছে। তারা এই সরকার দ্বারা যে তারা লুণ্ঠিত, বঞ্চিত, অপমানিত, তীব্রভাবে এটা সে বোধ তাদের হচ্ছে। আর সেই জায়গায় বর্তমান শাসক গোষ্ঠী, তাদের একটা ছোট্ট অংশ, এরাও জানে ত্রিপুরার যে জনগণ একবার নয় 2বার এদের ফাঁদে পা দিয়েছে, তৃতীয়বার তাদের সেই ফাঁদে পা দেবে না। শত চেষ্টা করলেও এদের পক্ষে টেকা সম্ভব নয়। এখনই এদের ভেতরে যে গুণ ধরা শুরু হয়েছে। কাজেই একটা ছোট্ট অংশ লুট করো। ত্রিপুরাজ্যের মধ্যে এখন একটা লুটের প্রতিযোগিতা, বিজেপি বলো, আইপিএফটি বলুন বা মথা, তো আরো জনবিচ্ছিন্ন হচ্ছে। তো সেই জায়গায় ত্রিপুরাজ্যের জনগণের চোখ, কান এটাকে জবরদস্তি করে বন্ধ রাখতে হবে, তাদের মুখকে বন্ধ রাখতে হবে। তো এই জন্য একটা গোলযোগ সৃষ্টি করা দরকার। আইন শৃঙ্খলা এটা ট্রাইবাল, নন ট্রাইবালদের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে সেভাবেই যে পরিস্থিতিকে তাতানো হয়েছে, সেই কারণেই এই ছোট্ট ঘটনা একটা স্ফুলিঙ্গ বা একটা স্পার্কিং এর থেকেই এই ঘটনাগুলো হচ্ছে, তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এ হলো মূল কারণ। স্যার, আমি বিধানসভা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সাক্ষাৎকার নিয়েছিলাম। উনি একটা অভিযোগ করেছেন যে সিপিএম কংগ্রেস যৌথভাবে পরিকল্পনা করে এই কদমতলা কাণ্ডটা সংগঠিত করেছে, এবং বাম বিধায়ক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। আপনি নিশ্চয়ই সেই ওনার ইন্টারভিউটা দেখেছেন, কি বলবেন? বিশ্ববন্ধু সেন একজন প্রবীণ ব্যক্তিত্ব এবং অত্যন্ত একটা সম্মানীয় জায়গাতে তিনি অধিষ্ঠান করছেন, এখন স্পিকারের পদ অলঙ্কৃত করছেন। তিনি যে ভাষায় কথা বলেন বা এটা যা বলেছেন, এটা ত্রিপুরার যে মানুষই বিচার করবেন।
তার বক্তব্যের কোনো সারবত্তা আছে কিনা। এবং আমি দেখছি ক্রমশ তিনি এই জাতীয় অসংলগ্ন কথা বলছেন। এমনকি দুর্ভাগ্যের বিষয় হলো, যেটা হওয়া উচিত নয় বা আমাকেও বলাটা হয়তো একটু অশোভন হচ্ছে, তো বলতে বাধ্য হচ্ছি, বিধানসভার মধ্যে তিনি সেরকম আচরণ করছেন। এই যে গন্ডা তুইসা, কৈত্রাবাড়ি, কদমতলা, পেকুছড়া, একজন দেখা বিরোধী দলের, শুধু সিপিআইএম এর না, কংগ্রেসেরও এরকম কেউ সরকারকে কলঙ্কিত করার জন্য এই জাতীয় ঘটনা সাথে যুক্ত আছে কিনা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেখানেই এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, যেখানেই যে এই সম্প্রীতি নষ্ট হয়েছে, সর্বত্র শাসক দলের লোক যুক্ত, ধরা পড়ছেন কিন্তু শাস্তি হচ্ছে না। কারণ শাসক দলের লোক হলেই ত্রিপুরার যে সব অপরাধের 7 খুন মাফ, নারী ঘটিত অপরাধী হোক বা বর্ডারে চুরি করা, ড্রাগ পাচার করা, সমস্ত ক্ষেত্রেতে এখানেও তাই। কাজেই তিনি যে কথাটা বলছেন, তিনি তার যে অবস্থান, এটাকেই তিনি অসম্মান করছেন। আমি তাকে খুব করজোরে বিনয়ের সাথে বলবো, বিশ্বনাথ বাবুকে, তিনি মাননীয় অধ্যক্ষ, তাকে মাননীয় অধ্যক্ষ, মাননীয় স্যার সম্বন্ধে কথা বলতে হয়। এই জাতীয় কথা বলে তিনি তার আসনকে আরো নানামালি ভালো হবে, এটা এই রাজ্যের পক্ষে শুভ হবে। স্যার, আপনারা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন যে বিজেপি আমলে, এই বিজেপির সময়ে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, কিন্তু এটার পাল্টা হিসাবে শাসক দল আপনাদের চ্যালেঞ্জ করে বলে যে 25 বছরে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় ছিল। ওটা তো বলতে হয়, বলে 25 বছরে, হ্যাঁ 25 বছরে ত্রিপুরার যে উগ্রপন্থা ছিল, উগ্রপন্থার আইন শৃঙ্খলা এক নয়। উগ্রপন্থা এটা বাহ্যিক, উগ্রপন্থা গোটা রাষ্ট্রের বিরুদ্ধে, গোটা সমাজের বিরুদ্ধে, একটা সভ্যতার বিরুদ্ধে হলো উগ্রপন্থা। এখানে শাসক দলের বিরুদ্ধেই এই চক্রান্তগুলো হয়েছে, এটা প্রমাণিত। কিন্তু আইন শৃঙ্খলা এটা বাহ্যিক নয়, এটা আভ্যন্তরীণ। আর ত্রিপুরার যে আইন শৃঙ্খলা আজকে চরম অবনতির একদম সমস্ত ক্ষেত্রেতে সারা দেশের তুলনায় সবচেয়ে খারাপ, এটা তো আমরা বলছি না, কে বলছে? ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো। ভারতবর্ষের সরকারকে চালায় এখন বিজেপি দল। সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তার বাৎসরিক রিপোর্টে বলছে এই ত্রিপুরাজ্য রাজনৈতিক হানাহানি, নারী নির্যাতন, নেশাদ্রব্যের পাচার এবং ব্যবহার এবং অস্বাভাবিক মৃত্যু, এই সমস্ত ক্ষেত্রেতে মাত্র 40 লক্ষ জনসংখ্যার রাজ্য এই দেশের তাবর তাবর বড় বড় রাজ্যকে পেছন থেকে ফেলে দিচ্ছে। তা আমাদের অভিযোগ নয়। কাজেই এদের তো শাসক দলকে আত্মপক্ষ সমর্থন করার জন্য কিছু আবুল তাবুল বলতে হয়, এর কোনো অর্থ নেই। আজকে ত্রিপুরার যে সাধারণ মানুষই তার জীবনের অভিজ্ঞতায় তাদের সম্পর্কে কথাগুলি বলছে। স্যার, 2018 বিধানসভা নির্বাচনের আগে আপনারা যখন ক্ষমতায় ছিলেন, তখন বিজেপি সহ বিরোধীদের একটা মুখ্য মানে একটা দাবি এবং একটা ইস্যু ছিল বেকারদের সমস্যা। ওনারা বলেছিলেন যে ক্ষমতায় এলে বেকারদের সমস্যা দূর করবেন। বর্তমানে আমরা যে বেকার সমস্যা নিয়ে যদি শাসক দলের নেতাদের প্রশ্ন করি, ওনারা বলেন ত্রিপুরায় রেকর্ড সংখ্যক চাকরি হচ্ছে সরকারি এবং বেসরকারি স্তরে বিভিন্ন সেক্টরে, এবং চাকরিতে স্বচ্ছ নিয়োগ নীতি তারা অবলম্বন করছেন। কি বলবেন? একটা শ্বেতপত্র প্রকাশ করুক না, হোয়াইট পেপার, যে তাদের আমলে যদি এত কর্মসংস্থান হয়ে থাকে, তাদের সে মিস কলে চাকরি, প্রথম বছরে 50,000, পরের 4 বছরে আরো 6.5 লাখ, এগুলো হয়ে থাকলে একটা হোয়াইট পেপার বের করুক, সরকার তথ্য দিক। বিধানসভাতেই তো তাদের অর্থমন্ত্রী হিসাব দিয়েছেন যে বামপন্থী ফ্রন্ট সরকার যে তারিখে তার ক্ষমতা ছেড়েছে, সেই তারিখ থেকে এই যে গেল 1 জানুয়ারি 2024 প্রায় 50,000 সরকারি চাকরির সংখ্যা কম, এবং এটা এখন 56,000 ছাপিয়ে গেছে। কোন কর্মচারী? শিক্ষক, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তারপর হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, কৃষি দপ্তর, যেগুলো হলো ত্রিপুরা রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডগুলোই তো তার পাজন নেই, কি বলে, শিরদাঁড়া নেই। তো এগুলো তো গাল ভরা কথা বলা। তো এগুলি, এদের যদি এরা এত কাজ করে থাকে, তো কেন তাদেরকে এই গেল নির্বাচন রিগিং করতে হলো? কেন লোকসভাতে জবরদস্তি করে ভোট করতে হলো? তাহলে তো মানুষ এমনিতেই ভোট দেবে তাদেরকে। তো এরা কিছু করেনি, ত্রিপুরার যে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং করছে বলেই তো এদেরকে আজকে এই হিংসা চালাতে হচ্ছে, এটাই তো প্রমাণ। স্যার, বর্তমানে যে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, সেই
পরিস্থিতি নিয়ে ত্রিপুরার প্রতিটি মহকুমা, জেলা এবং রাজধানী আগরতলাতেও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এবং আমরা গতকাল দেখলাম যে বাংলাদেশের হাই কমিশন যে অফিসটা রয়েছে সেটাতে হামলা হয়েছে, এবং সেটা কিন্তু একটা বিশ্ব জুড়ে একটা হাইলাইটেড ইস্যু হয়েছে। বাংলাদেশের মিডিয়া সেটাকে প্রোপাগান্ডা চালাচ্ছে, যেহেতু যে ভারত বিদ্বেষী সেখানে অনেক কর্মকাণ্ড চলছে। কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধারাবাহিক নির্যাতন হচ্ছে, আক্রমণ হচ্ছে, ভারতে কেন পৃথিবীর কোনো প্রান্তে কোনো সুবুদ্ধি সম্পন্ন নাগরিক যে দেশেরই হন তিনি কেউ সমর্থন করছে না। এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে আজকে যে ঘটনাগুলি হচ্ছে এতে মর্মাহত। কিন্তু কখনো কখনো পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশেও আমাদের দেশেও রাজনৈতিক ক্ষমতার জোরে সংখ্যালঘু হলেও কিছু শক্তি সংখ্যাগুরুর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, এবং এটাই আজকে হচ্ছে বাংলাদেশে আমাদের বিশ্বাস। এবং তার বিরুদ্ধে আমাদের দেশে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ হচ্ছে। এবং বাংলাদেশের আক্রান্ত জনগণ, এটা শুধু আমি আক্রান্ত বলতে আমি শুধু এই ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলছি না, সেখানে সংখ্যাগুরু অংশের মানুষও যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, তারাও আক্রান্ত হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদের নামে যা ঘটল গতকাল, এটা লজ্জায় আমাদের মাথা সারা বিশ্বের কাছে মাথা হেড করে দিয়েছে। এটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই জাতীয় যে দুর্বৃত্তপনার পক্ষে নেই। বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু এটা আন্তর্জাতিক রীতি নীতিকে লঙ্ঘন করে নয়, এবং এটা শিষ্টাচারকে উল্লঙ্ঘন করে এইভাবে অসভ্যতা নয়। এবং আমাদের দৃঢ় আশা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা শান্তি চান, প্রগতি চান, গণতন্ত্র চান, এবং সমস্ত অংশের মানুষ শান্তিপূর্ণ বসবাস করুক এটা চান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এককভাবে কি সংখ্যাগুরু বা সংখ্যালঘু এরা লড়াই করেছে সকলে মিলে। এই ঐক্য শক্তি আবার মাথা তুলে দাঁড়াবে, এবং আমাদের দেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা শান্তি চাই। দু দেশের মধ্যে আমাদের সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। স্যার, বিজেপি অভিযোগ করছে যে সিপিএম দল ভারতের সংখ্যালঘুদের জন্য মায়া কান্না করে, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে কেন তারা দাঁড়াচ্ছে না, তারা কেন প্রতিবাদ করছে না, এরকম বক্তব্য শাসক দলের নেতারা বলছেন। এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে যে সমস্ত বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেখানে কিন্তু আমরা শাসক দলের নেতাদের দেখতে পাচ্ছি, কিন্তু আমরা রাস্তায়, রাজপথে কিন্তু সিপিএম সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের দেখতে পাচ্ছি না। বিজেপি তো এদের বিক্ষোভ মানে ওরা মনে করে হলো ভাঙচুর করতে হবে, আগুন লাগাতে হবে, দুর্বৃত্তপনা করতে হবে। এই জাতীয় বিক্ষোভ সিপিএম কখনো করে না। আর ভারতীয় জনতা পার্টি যারা বাংলাদেশের আক্রান্ত জনগণের পক্ষে যারা আজকে এই চোখের জল ফেলছেন, তাদের তো নৈতিক অধিকার নেই এই দেশে। এই ভারতীয় জনতা পার্টির হাতে এখানকার সংখ্যালঘুরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে। তাদের সাংবিধানিক অধিকার লুট হচ্ছে, এবং তাদের সরকার আসার পর কেন্দ্রে ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট, সে 1947 ইংরেজদের সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্ত অবধি সমস্ত লঙ্ঘন করা হচ্ছে। কি সিদ্ধান্ত হয়েছিল? একমাত্র বাবরি মসজিদ ছাড়া, বাবরি মসজিদও এখন একটা জায়গায় গেছে, আমি এটা করতে চাইছি না, সবাই জানি আমরা এটা। কি সিদ্ধান্ত হয়েছিল? বাবরি মসজিদ ছাড়া সিদ্ধান্ত হলো যে স্বাধীনতার 1947-এর 15ই আগস্টে অ্যাজ ইজ হোয়ার ইজ, অর্থাৎ যেখানে যেটা আছে, যে প্রতিষ্ঠান তার স্ট্যাটাস সেখানে হবে। যেখানে মসজিদ আছে মসজিদ থাকবে, যেখানে মন্দির আছে মন্দির থাকবে, যেখানে গুরুদ্বারা আছে গুরুদ্বারা থাকবে, যেখানে গির্জা আছে গির্জা থাকবে। এটাই হলো আমাদের দেশের সিদ্ধান্ত। কিন্তু এরা মানছে কি? আর সেই ভারতীয় জনতা পার্টি এখন বাংলাদেশের একটা অংশ জনগণের প্রতি দরদ দেখাচ্ছেন, তাদের সে নৈতিকতাই নেই। আজকে বাংলাদেশের যারা আজকে এই সন্ত্রাস করছে, তারা যে অপরাধী, একই অপরাধী হলো ভারতবর্ষে এই বিজেপিরা। কাজে তারা তো অন্যের বিরুদ্ধে কথাগুলি বলবে নেই, তাদের তো স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ নেই। তো স্বাভাবিক এদের এই জাতীয় কথা বলাটা এদের দ্বারাই শোভা পায়। এদের যে আমাদের যে স্বাধীনতা যে ঐতিহ্য, তার ধারে কাছেও তারা নেই। কাজে এইভাবেই তারা ইতিহাসকে বিকৃত করছে,
এবং আমাদের দেশে আজকে অশান্তির কারণ। আর এই জাতীয় ঘটনাবলী, যেমন গতকাল যে কাজটা করলো হিন্দু সংঘর্ষ সমিতি নামে, কোথায় সে হিন্দু সংঘর্ষ সমিতি? সবাই তো বিজেপির লোক। হঠাৎ করে বইফোর করে হিন্দু সংঘর্ষ সমিতি, হিন্দু সুরক্ষা সমিতি কোত্থেকে আসলো? কাজে এগুলি বুঝতে হবে কেন এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে, কিভাবে হচ্ছে। স্যার, তার মানে কি আপনি গণতান্ত্রিকভাবে আন্দোলনে আপত্তি করছেন? না, ওই আরেকটা দেশের এই কূটনৈতিক অফিসে গিয়ে আক্রমণ করা, আরেকটা দেশের জাতীয় পতাকা অপমান করা, এটা গণতান্ত্রিক না। এটা সম্পূর্ণ গুন্ডামি। এটা মোটেই গণতান্ত্রিক নয়। এবং আরো দুর্ভাগ্যের হলো, পুলিশ সিআরপিএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলো। এখন আন্তর্জাতিক চাপে পড়ে কিছু লোককে গ্রেপ্তার করেছে। কাকে? আজকে পত্রিকা দেখলাম 7 জন নিরীহ লোককে গ্রেপ্তার করেছে। এরা আসলে ছিল কিনা জানি না, কিন্তু ওইখানে যে বিজেপির তাবর তাবর নেতারা, নেত্রীরা এই নেতৃত্ব দিয়েছেন, কেন তাদের গ্রেপ্তার করা হলো না? কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই? আন্তর্জাতিক চাপে পড়ে মুখ্যমন্ত্রী নাকি তিনি স্তম্ভিত, তিনি কষ্ট পেয়েছেন। এগুলি তো নাটক। এই নাটক ছেড়ে সত্যিকারেরই ভারতবর্ষের মান মর্যাদা রক্ষায় যারা এই ঘটনা ঘটিয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, আমরা বলবো। হ্যাঁ, আর বাংলাদেশের বিরুদ্ধে সে আক্রমণের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করা আমাদের অধিকার আছে, করব, আমরাও করছি। আমরা তো রাস্তায় নেমেছি, আরো নামবো, কিন্তু গুন্ডামি না। এই গুন্ডামি সে দেশের গুন্ডাদেরকে সাহায্য করবে পরোক্ষে, এটা মোটে হওয়া উচিত নয়। স্যার, রাজনীতিতে যে ধর্মের সংমিশ্রণ হচ্ছে, আহ, আহ, আপনাদের অভিযোগ বিজেপি হিন্দুদের হয়ে সাম্প্রদায়িক রাজনীতি করে, আবার বিজেপি অভিযোগ করে যে সংখ্যালঘু মুসলিমদের হয়ে বামেরা রাজনীতি করে। এই যে ধর্মের সংমিশ্রণের অভিযোগ, সেটা নিয়ে কি বলবেন? যুক্তি বক্তব্যের তো কোনো জবাব নেই। কমিউনিস্টরা স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীনতার পর কখনোই কোনো ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের পক্ষে চোখ বন্ধ করে সেভাবে কখনো কাউকে তার অন্যায় করলেও তাকে সমর্থন করেনি, আজকেও করে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি বা আরএসএস, এদের জন্মই তো হলো সাম্প্রদায়িকতা থেকে। কাজে এদের এই বক্তব্যের কি জবাব হবে? মানুষ তাদেরকে চিনছে। এই যে গত 10 বছর 11 বছর ধরে সরকার চলছে ভারতবর্ষের, মোদীর নেতৃত্বে, কি দেখছে দেশের মানুষ? সর্বত্র একটা সরকারি তখতে বসে, পার্লামেন্টে বসে হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র, এগুলো তো ভারতবর্ষের সংবিধান বিরোধী। কাজেই এদের সে অভিযোগের কোনো সারবত্তা নেই এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদেরকে সমর্থন করেও না। যদিও তারা সরকারে এসছে, কত পার্সেন্ট ভোট পেয়েছে এবার? 36.6%। ভোট ভাগাভাগির জেরে ক্ষমতায় বসেছে, এটা আলাদা জিনিস। কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের নীতিকে পছন্দ করে না। এই গেল ভোটেও এটাই সাক্ষ্য। স্যার, আমার শেষ প্রশ্ন হচ্ছে, ত্রিপুরায় যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিজেপির সাথে ত্রিপুরা মতা আইপিএফটি একটা জোট, আর বামেরা কংগ্রেসের সাথে জোট। আগামী দিনে আপনার কি মনে হয়, বামেরা কি ত্রিপুরাতে ফিরতে পারবে? ফেরা না ফেরা এটা পরের কথা, এটা ইলেকশন হলে এই কথাগুলো আসবে। বামেরা হলো যারা সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে। আর ভারতীয় জনতা পার্টি তাদের হলো যেন তেন প্রকারেণ গণতন্ত্র, সংবিধান, তাদের কোনো বালাই নেই। কালো টাকা, সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসকে পুঁজি করে ক্ষমতায় আসছে। তার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। সেই ঐক্যবদ্ধ জনগণের পাশে সিপিআইএম আছে এবং সেভাবেই ত্রিপুরাজ্যের মধ্যে অতীতেও একবার এরকম হয়েছিল ঘটনা, 88-92 বাম ফিরেছে, আগামী দিনও বাম ফিরবেই। অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে সময় দেওয়ার জন্য।